প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব একটি স্থান মাধবপুর লেক। সবুজে ভরা চায়ের বাগান আর গা থমথমে করা নিঝুম সব রাস্তা, সবটাই আজকে আমরা ঘুরে দেখব। শ্রীমঙ্গলে আজকে আমাদের দ্বিতীয় দিন। ঘুম থেকে উঠে বেলকনিতে দাঁড়িয়ে অসাধারণ একটি সকাল দেখলাম। এটা হোটেলের বারবিকিউ জোনটা। উপর থেকে দেখছিলাম চারিদিকটা কতটা নিরিবিলি। দেখতে খুবই সুন্দর লাগছিল, মনে হচ্ছিল এখানেই সারাদিন বসে থাকি। সকাল 8টা বাজে। এখন আমরা চলে এসেছি হোটেলের লেভেল 2-তে। এই ফ্লোরে হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, আরও রয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের বেশ বড়সড় আয়োজন। চলুন কী কী রয়েছে একটু ঘুরে দেখি। এখানে স্যালাড, স্যান্ডউইচ, মেন কোর্স থেকে শুরু করে রয়েছে ডেজার্ট আইটেমও। এখানে কাস্টার্ড এবং ফিরনি মিক্স রয়েছে, ছিল বাটার এবং জেলি। ফ্রুটসের মধ্যে ছিল ব্যানানা এবং পাইনাপেল। আমরা সবাই যে যার পছন্দ মতো ব্রেকফাস্ট করলাম। এখানে ছিল চা, কফি এবং পাইনাপেল জুস। আমি এখান থেকে আমার জন্য একটি কফি বানিয়ে নিলাম। আর সকালবেলা এক কাপ চা বা কফি না হলে তো চলেই না। কফিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। সকাল 11টা। আমরা সবাই রেডি হয়ে নিচে চলে এসেছি। এখন আমরা যাচ্ছি শ্রীমঙ্গলের পপুলার স্পটগুলো ঘুরে দেখার জন্য। আর চলতে পথে দেখছিলাম ছবির মতো মনোরম সব দৃশ্য। এই যেন সবুজের চাদর বিছানো। আমরা যখন বের হয়েছি তখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টিতে ভিজে সবুজ পাতাগুলো যেন প্রাণ ফিরে পেয়েছিল। বৃষ্টিতে ভেজা সতেজ প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে এসেছি নূরজাহান টি এস্টেটে। সত্যি অসাধারণ একটি জায়গা। জায়গাটা খুবই নিরিবিলি। এখানে আমাদের গাড়ি ছাড়া আরেকটি ট্যুরিস্ট গাড়ি ছিল। তাছাড়া এখানে কোনো লোকই দেখতে পেলাম না। প্রথমে আমরা দার্জিলিং টি এস্টেটে গিয়েছিলাম। বৃষ্টির কারণে ওখানের রাস্তা খারাপ ছিল, তাই আমরা গাড়ি নিয়ে ঢুকতে পারিনি। তখন এতটাই বৃষ্টি হচ্ছিল যে আমরা পায়ে হেঁটেও ঘুরতে পারিনি। তবে এখানে এসে আমাদের সবারই খুব ভালো লাগছিল। এখানে আমরা যে যার মতন ছবি তুলে ভিডিও করে খুব সুন্দর একটা সময় পার করলাম। আমার পেছনে যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ছোট চা গাছগুলোকে ছায়া দেওয়ার জন্য, কারণ অতিরিক্ত রোদ চা গাছগুলোর জন্য ক্ষতিকর। এই হচ্ছে আমাদের বয়েজ টিম। এখন আমরা রওনা দিয়েছি শ্রীমঙ্গলের আরেকটি জনপ্রিয় স্থান মাধবপুর লেক দেখার জন্য। এই লেকে যাওয়ার জন্য 2টা রাস্তা আছে। মেন রোড ছাড়াও নূরজাহান টি এস্টেটের মধ্যে দিয়ে সুন্দর একটি রাস্তা রয়েছে। আমরা টি এস্টেটের ভেতর দিয়েই রওনা হলাম। আর এই রাস্তাটির অসাধারণ সৌন্দর্য রয়েছে। রাস্তাটি যেমন সুন্দর তেমনি ভয়ঙ্করও, কারণ কোথাও কোনো লোকজনের দেখা নাই। 2 পাশেই উঁচু পাহাড় আর মাঝখান দিয়ে সরু রাস্তা। আর এই রাস্তায় শুধু আমাদের গাড়িটাই চলছে। স্থানীয় লোকজন ছাড়া এই রাস্তা দিয়ে চলতে গেলে একটু ভয়ই লাগবে। শ্রীমঙ্গলের সবথেকে সুন্দর চা বাগান হচ্ছে এই নূরজাহান টি এস্টেট। অনেকক্ষণ পর আমরা এই রাখালটাকে দেখতে পেলাম। রাস্তার 2 পাশে মনে হচ্ছে সবুজ কার্পেট বেছানো। এই জায়গাটা দেখতে আমার কাছে অসাধারণ লাগছিল। চারিদিকে সবুজ প্রকৃতি, আর মাঝে মাঝে ফুল দিয়ে প্রকৃতি যেন নিজেই সাজিয়ে রেখেছে। এই দিকটায় বেশিরভাগই উঁচু পাহাড় আর সারি সারি চায়ের বাগান।
এই রাস্তা দিয়ে না আসলে আমরা এই রাস্তার সৌন্দর্যটুকু দেখতে পেতাম না। আমি ক্যামেরায় কতটুকু ক্যাপচার করতে পেরেছি জানি না, তবে আপনাদের দেখানোর জন্য আমি চেষ্টা করেছি। দিনের বেলা যাই হোক না কেন, রাতের বেলায় এই রাস্তা দিয়ে চলতে গেলে কিন্তু গা থমথম করবে। কিছু কিছু জায়গায় রাস্তাটা এতই সরু যে দুইটা গাড়ি ক্রসিং করতে গেলে একটু মুশকিল হবে, তবে সিএনজি বা অটোরিকশা এগুলো ক্রসিংয়ে কোনো অসুবিধা হয় না। রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা প্রায় মাধবপুর লেকের কাছাকাছি চলে এসেছি। বুঝতেই পারলাম না কতটা পথ এসেছি, আমাদের এতটাই ভালো লাগছিল। এই রাস্তা দিয়ে লেকে পৌঁছাতে 15 থেকে 20 মিনিট সময় লাগে। লেকটা সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। অবশেষে আমরা পৌঁছালাম মাধবপুর লেকে। এখানে অনেকগুলো দোকানপাট রয়েছে, এছাড়াও গাড়ি বা মোটরসাইকেল পার্কিংয়ের জন্য সুন্দর জায়গা রয়েছে। আমাদের গাড়ির পার্কিং ফি ছিল 50 টাকা। এখানে কোনো এন্ট্রি ফি নেই। আমরা মাধবপুর চা বাগানের ভিতরে প্রবেশ করেছি। ওই যে মেন গেট দেখা যাচ্ছে। রাস্তার পাশে এরকম ছোট ছোট দোকানপাট রয়েছে। একদিকে রয়েছে এরকম ধানের ক্ষেত, আরেক দিকে রয়েছে এরকম চায়ের বাগান। এখন যে গাছগুলোকে দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় মাদার ট্রি। এই গাছগুলো থেকেই চায়ের বীজ সংগ্রহ করা হয়। আর এখানে রয়েছে চায়ের চারা গাছগুলো। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি লেকের কাছে। এই হচ্ছে মাধবপুর লেক। সত্যিই মনোমুগ্ধকর একটি জায়গা। প্রায় 3.5 কিলোমিটার জায়গা জুড়ে এই লেকটি অবস্থিত। লেকটির 50 থেকে 60 ফিট গভীরতা রয়েছে। এখন আমরা উঁচু টিলার উপরে উঠব, যেখান থেকে লেকের সৌন্দর্য খুব সুন্দরভাবে দেখা যায়। একটু সাবধানতার সাথে উঠতে হবে, তবে বৃষ্টি হলে উপরে না ওঠাই ভালো, কারণ স্লিপ করতে পারে। টিলাটা কিন্তু বেশ উঁচু, তবে একটু ঢালু হওয়ার কারণে কারোরই উঠতে অসুবিধা হয় না। আমরা সবাই উপরে উঠে পড়েছি, আর সত্যি উপর থেকে অপূর্ব সুন্দর সিনারি দেখতে পাচ্ছিলাম। দূরে যে হরিজন্টাল লাইনটা দেখতে পাচ্ছেন ওটা ইন্ডিয়ার ত্রিপুরা সীমান্ত। লেকের সৌন্দর্য দেখার পাশাপাশি আমরা ত্রিপুরা সীমান্তের সৌন্দর্যও দেখছিলাম। এখানে এসে বেশ পর্যটকের ভিড় দেখছিলাম। যতদূর চোখ যায় কোনো বাড়িঘর কিছুই নাই। ঢালু রাস্তা দিয়ে আমরা আরও উপরের দিকে উঠে আসলাম, আর এদিকে এসে লেকটাকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। বর্ষাকালে পাহাড়ি ঢলের কারণে এই লেকে প্রচুর জল হয়। তখন জলটাকে পাইপের সাহায্যে নদীতে দিয়ে দেওয়া হয়। এটি একটি প্রাকৃতিক লেক। স্থানীয়রা বলেন এটা নাকি আগে ধান ক্ষেত ছিল। বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলের কারণে এটা আস্তে আস্তে লেকে পরিণত হয়েছে। এখানে একটা বোট বা ট্রলারের ব্যবস্থা থাকলে খুবই ভালো হতো। আমি জুম ক্যামেরায় আপনাদের দেখাই, আমরা ঠিক ওই জায়গা থেকে এখানে এসেছি। এখানে অনেকে গাইড নিয়ে ওঠে। গাইডদের নির্দিষ্ট কোনো ভাড়া নেই, খুশি হয়ে যে যেমন দেয় সেটাই ওরা নিয়ে নেয়। এখানে ওঠানামার জন্য বেশ কয়েকটা রাস্তা রয়েছে, এগুলো অবশ্য গাইডরাই ভালো জানে। একটু পা স্লিপ করলেই এখান থেকে পড়ে যাওয়ার ভয় আছে। আমরা যেহেতু চিনি না, তাই যে পাশ দিয়ে উঠেছিলাম সেই পাশ দিয়েই নামছি। সমতলেও খুব সুন্দর চায়ের বাগান রয়েছে। এই চা শ্রমিকদের কাছ থেকে জানতে পারলাম চা পাতা নাকি ভর্তা করে খাওয়া হয়, পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে। এখন আমরা চলে এসেছি লাউয়াছড়া জাতীয় উদ্যানে। এখানে এন্ট্রি ফি ছিল 50 থেকে 60 টাকা। যেহেতু আজকে ছিল ঈদের দিন, তাই আমাদের কাছ থেকে 100 টাকা করে চাচ্ছিল। যেহেতু দুপুর হয়ে গিয়েছিল, আমাদের সবারই খুব খিদা লেগে গিয়েছিল, তাই আমরা কেউই ভেতরে আর যাইনি।
ভেতরে বিভিন্ন প্রকারের গাছপালা সহ পশু পাখি, ট্রেন লাইন এবং খাসিয়াপল্লী রয়েছে। ভেতরে কোনো খাবার দাবার বা মোবাইল নেটওয়ার্ক কিছুই পাওয়া যায় না, অনেকটা পথ হাঁটতে হয়, তাই আর ভেতরে গেলাম না। আজকের দুপুরে আমরা খেলাম পোলাও আর মুরগি। খাবারের টেস্ট মোটামুটি ছিল। দুপুরের খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম মণিপুরি পাড়াতে। ঈদের দিন হওয়াতে একটা মাত্র দোকান খোলা ছিল। এখানে জিনিসপত্রের প্রচুর দাম। মণিপুরি পাড়া থেকে আমরা চলে আসলাম আরেকটি চায়ের বাগানে। এই চা বাগানটি সমতলে অবস্থিত। চা বাগানটির নাম জানি না, তবে এই চা বাগানটিও অনেক সুন্দর। চা বাগানের ঘোরাঘুরি এখানে আমরা শেষ করলাম আর এখান থেকে কিছু পাতাও সংগ্রহ করে নিলাম। চলে এসেছি আমরা আমাদের হোটেলে। হোটেলে ফিরে দিব্যজ্যোতি খুব রিল্যাক্স মুডে আছে। কার্টুন দেখে খুশিতে এরকম লাফালাফি করছে। অনেকক্ষণ পর কার্টুন দেখতে পারাতে সে বিরাট খুশি। বিকাল 5টা বাজে। আমরা সবাই সুইমিংয়ের জন্য আবারও নিচে চলে এসেছি। দিব্যজ্যোতিকে তরুণদার কাছে রেখে এসেছি। আমরা সবাই একটু বল খেলে মজা করছিলাম। এখানে আমাদের খুব সুন্দর একটা সময় কাটলো। রাত 8টা বাজে। আজকে আমার ননদের মেয়ে দেবস্মিতার জন্মদিন ছিল। সবাই মিলে আমরা দেবস্মিতার জন্মদিনটা সেলিব্রেট করলাম। দেবস্মিতা এখানে দিব্যজ্যোতির সাথে খেলছে। সবাই এখানে বেশ আনন্দ করলাম, ছবি তুললাম। দিব্যজ্যোতি আর রুদ্র এখানে নাচানাচি করছে। দিব্যজ্যোতিও নিজে নিজে কেক কাটবে বলে কান্না শুরু করে দিল। এরপর সে কেক কাটতে পেরে ভীষণ খুশি। রাত 9টা বাজে। আমরা আবারও চলে এসেছি লেভেল 2-তে। আজকে আমরা এই প্যারাগনেই ডিনার করব। ডিনারের জন্য আমরা সবাই বসে পড়েছি। আমরা আমাদের পছন্দ মতো মেনু সিলেক্ট করে সকালেই খাবারের অর্ডার দিয়ে রেখেছিলাম। আমাদের খাবারের রেট ছিল জনপ্রতি প্রায় 1000 টাকা করে। এক এক করে আমাদের খাবারগুলো সার্ভ করলো। খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল। খাবারের মেনুতে ছিল থাই স্যুপ, অন্থন, ছিল ফ্রাইড রাইস, চাইনিজ ভেজিটেবল, ক্যাশনাট স্যালাড, চিকেন ফ্রাই এবং ফিশ কারি। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই একটা রুমে জড়ো হলাম। আর এভাবেই গল্প, আড্ডা, হাসি খুশিতে আমাদের শ্রীমঙ্গলের দ্বিতীয় দিন কাটলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।